গুড মর্নিং স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি করোনার মধ্যে বাসায় আছো এবং সুস্থ আছো। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে সেকেন্ড লেকচার। প্রথম লেকচারে আমরা প্রাণীর শ্রেণীবিন্যাস এবং প্রাণীর বিভিন্ন বৈচিত্র্যতা এগুলো আমরা পড়িয়েছিলাম। তো আজকে আমাদের প্রাণী জগতের যে শ্রেণীবিন্যাস এবং প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি, এই দুটো হচ্ছে আমাদের ক্লাসের মেইন টপিক। তো প্রথমে সংজ্ঞাটা নিয়ে চিন্তা করি। প্রাণীর শ্রেণীবিন্যাস। প্রাণীর শ্রেণীবিন্যাসটা আসলে কি? পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে একটি নির্দিষ্ট রীতি অনুযায়ী প্রাণীগুলোকে গোষ্ঠীভূত করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে শ্রেণীবিন্যাস। মূলত আমাদের পৃথিবীতে অসংখ্য প্রাণী, এত প্রাণী যেগুলো আমরা সংখ্যা চিন্তা করতে পারি না। তো সবগুলো প্রাণী সম্পর্কে যদি আমরা সংখ্যায় চিন্তা করতে না পারি, আলাদা আলাদাভাবে পড়াটা আরও কঠিন হয়ে দাঁড়ায়। তাই প্রাণী জগতের সমস্ত প্রাণী সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে সেগুলোকে অবশ্যই শ্রেণীবদ্ধ বা ভাগ ভাগ করে পড়াটা আমাদের জন্য সহজ হয়ে যায়। তাই এই শ্রেণীবিন্যাস করার প্রয়াস। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, সুইডিশ বিজ্ঞানী, তিনি প্রথম এই প্রাণীর শ্রেণীবিন্যাসের ব্যাপক এবং গ্রহণযোগ্য ধারণা দিয়ে থাকেন। তাই তাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। সংজ্ঞাটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আরো সহজ হয়। পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে, অর্থাৎ পৃথিবীর যে প্রাণীকুল, সেগুলো কিছু কিছু প্রাণীতে সাদৃশ্য যেরকম দেখা যাবে, আবার অনেকগুলো প্রাণীর মধ্যে বৈসাদৃশ্য দেখা যাবে। তো এই বৈসাদৃশ্যের ভিত্তিতে অবশ্যই একটা নির্দিষ্ট নিয়ম নীতি বা রীতি মেনে আমরা যদি সমস্ত প্রাণীকুলকে গোষ্ঠীভুক্ত করি, তাহলে সেই পদ্ধতিটাই হয়ে দাঁড়ায় শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাসটা করার কিছু বেসিস আছে বা ভিত্তি আছে। এই ভিত্তিগুলো যদি আমরা, আমাদের বইতে অনেকগুলো ভিত্তির কথাই বলা হয়েছে, প্রধান কিছু ভিত্তি নিয়ে আমরা আজকে পড়ব। 4টা ভিত্তি আমি বলেছি আজকে পড়ানোর জন্য। 1 নম্বর হচ্ছে ভূমিস্তর, 2 নম্বর হচ্ছে প্রতিসাম্য, 3 নম্বর হচ্ছে খণ্ডকায়ন এবং 4 নম্বর হচ্ছে সিলক। চলো আমরা এই 4টা ভিত্তি নিয়ে বিশদভাবে পড়ালেখা করি। প্রথম যে ভিত্তি, সেটা হচ্ছে ভূমিস্তর। ভূমিস্তর বলতে আমরা বুঝি একটা প্রাণীর যখন একেবারে ভ্রূণ বা অপত্য দশায় থাকে, তার দেহটা কয়টা স্তরে ভাগ থাকে, তো সেই ভাগগুলোকেই বলা হয় ভূমিস্তর। একটা প্রাণীর দেহ যখন ভ্রূণ অবস্থায় থাকে, নরমালি হচ্ছে 3টা ভ্রূণ স্তর থাকে। বাহিরের স্তরটাকে বলা হচ্ছে এক্টোডার্ম, মাঝের স্তরটাকে বলা হয় হচ্ছে মেসোডার্ম, এবং সবচেয়ে ভেতরের যে স্তর সেটাকে বলা হয় এন্ডোডার্ম। এই ভ্রূণ স্তরগুলোর উপস্থিতির ভিত্তিতে প্রাণীগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় হচ্ছে দ্বিস্তরিক প্রাণী, অন্য একটা ভাগ যেটা, সেটা হচ্ছে ত্রিস্তরী প্রাণী। অর্থাৎ যে সকল প্রাণীর দেহে 2টা স্তর থাকে ভ্রূণ অবস্থায়, দুইটা ভ্রূণীয় স্তর, একটা হচ্ছে এন্ডোডার্ম, সবচেয়ে ভেতরের স্তরটার নাম হচ্ছে এন্ডোডার্ম, আর সবচেয়ে বাহিরে এক্টোডার্ম। এই 2টা ভ্রূণীয় স্তর নিয়ে যদি কোনো প্রাণী গঠিত হয়, সেটাকে বলা হয় দ্বিস্তরী প্রাণী। এই সকল প্রাণীর এন্ডোডার্ম আর এক্টোডার্মের মাঝামাঝি জেলির মতন মেসোগ্লিয়া থাকে। সাধারণত নিডারিয়া পর্বের প্রাণীগুলো হচ্ছে দ্বিস্তরী, যেমন হাইড্রা। হাইড্রা যে প্রাণীটা, সেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে বিশদভাবে জানবো। হাইড্রা হচ্ছে একটা দ্বিস্তরী প্রাণী।
কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে উন্নত যে সকল প্রাণী, সেগুলোর ভ্রূণীয় স্তর হচ্ছে তিনটি, অর্থাৎ এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, তিনটা ভ্রূণীয় স্তরই এদের ক্ষেত্রে উপস্থিত। অর্থাৎ তিনটি ভ্রূণীয় স্তর যদি কোনো প্রাণীর দেহে থাকে তাহলে সেটাকে স্তর বিদ্যমান, সেক্ষেত্রে সেই সকল প্রাণীকে বলা হয় হচ্ছে ত্রিস্তরী প্রাণী। যেমন মানুষ, ভ্রূণ অবস্থায় মানুষের দেহে এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম তিনটা ভ্রূণ স্তরই থাকে। এই হচ্ছে ভ্রূণীয় স্তরের উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাস। এরপরে আমরা পড়ব প্রতিসাম্যতার ভিত্তিতে প্রাণীর শ্রেণীবিন্যাস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, প্রতিসাম্যতা। প্রাণী জগতের যে শ্রেণীবিন্যাস, এই ভিত্তিটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। প্রতিসাম্যতা ইংরেজিতে বলা হয় হচ্ছে সিমেট্রি। এই প্রতিসাম্যতা বা একই সমান রূপ এইটার ভিত্তিতে প্রাণী জগৎকে নর্মালি হচ্ছে তিনটা বা চারটা শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে বলীয় প্রতিসাম্য, দুই নম্বর অলীয় প্রতিসাম্য, তিন নম্বর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, চার নম্বর অপ্রতিসাম্য। আম থেকে আমরা অনেকটা সংজ্ঞাটা বুঝতে পারতেছি। বলীয় প্রতিসাম্য এটা হচ্ছে গোল হবে, এটার বডি স্ট্রাকচারটা নিরেট গোলক আকৃতির। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের প্রাণী যেটার দেহটা হচ্ছে কয়েক ধরনের ভাসমান প্রোটোজোয়া পর্বের প্রাণী, এদের দেহ দেখা যায় এরকম এবারে গোলাকৃতির, নিরেট, মাঝখানে কোনো ভাগকে ভাগ করা যায় না। অলীয় প্রতিসাম্যতা যদি চিন্তা করি তাহলে এটা ঠিক মধ্য অক্ষ বরাবর একাধিক সমান ভাগে ভাগ করা যাবে, দুইয়ের অধিক সমান ভাগে ভাগ করা যাবে। যদি চিন্তা করি জিনিসটা এরকম ছিল, তার মানে মাঝ বরাবর এভাবে আমি একাধিক ভাগে ভাগ করতে পারতেছি। এটাকে বলা হয় অলীয় প্রতিসাম্যতা। যে অলীয় প্রতিসাম্যতার সবচেয়ে পরিচিত উদাহরণ যেমন সমুদ্র তারা বা তারা মাছ, যেটা আমরা চিনি, অনেকটা হচ্ছে এরকম। অর্থাৎ এটা যদি কেন্দ্রীয় অক্ষ বরাবর চিন্তা করি, প্রত্যেকটা ভাগ কিন্তু সমান, 1 2 3 4 5টা সমান ভাগে ভাগ করা যায় কেন্দ্রীয় অক্ষ বরাবর। এরপর হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য অর্থাৎ আমি যদি মাঝ বরাবর কোনো একটা প্রাণীকে ভাগ করি, দুই সাইডে সমান ভাগে ভাগ করা যায়। ছবিটা দেখতে একটা মানুষের মতো, আসলে মানুষ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। যদি মাথার থেকে যদি মাঝ বরাবর শরীরটা ভাগ করা যায়, এক সাইডে হচ্ছে একটা চোখ, আরেক সাইডে আরেক চোখ, অর্থাৎ হচ্ছে এক সাইডে এক হাত হলে আরেক সাইডে এক হাত, অর্থাৎ দুইটা পাশে দ্বিপার্শ্বীয় ভাবে
সমান ভাগ। অপ্রতিসাম্য যে সকল প্রাণীকে প্রতিসাম্যতাটা সমানভাবে প্রতিসম বা সমান ভাগে ভাগ করা যায় না, যেমন হচ্ছে অ্যামিবা। অ্যামিবাকে যদি আমরা ভাগ করি, এটাকে আমি কখনোই সমান ভাগে ভাগ করতে পারবো না, অর্থাৎ সমান ভাগে ভাগ সম্ভব না। এটাকে বলা হয় অপ্রতিসাম্য প্রাণী। এরপরে আসবো আমরা খণ্ডকায়ন নিয়ে পড়ব। খণ্ডকায়ন মূলত হচ্ছে একটা জীব বা প্রাণীকে কতগুলো খণ্ডে ভাগ করা যায়। তো এটাকে সংজ্ঞায়িত করি খুব সুন্দরভাবে। দেহ যদি একই রকম খণ্ডাংশে পুনরাবৃত্তির মাধ্যমে গঠিত হয়, তখন এই অবস্থাকে খণ্ডকায়ন বলে। উদাহরণস্বরূপ আমরা যদি একটা কেঁচোর কথা চিন্তা করি, কেঁচো বর্ষাকালে অনেকদিন দেখেছো, যেটাকে হাত থেকে ছুঁড়ে বা ওটাকে যদি স্পর্শ করো দেখবে পয়সার মতন এরকম হয়ে যায়। তো এটা যখন লম্বা থাকে তখন দেহ কিন্তু অসংখ্য সমান ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটা ভাগে এরকম করে দুইটা করে সিটা থাকে, অর্থাৎ প্রত্যেকটা খণ্ড কিন্তু একই ধরনের দেখতে। এই ধরনের প্রাণীকে দেহকে খণ্ডকায়ন ভাবে খণ্ডকায়িত বলা যায়। আর কিছু প্রাণী আছে যেগুলোকে খণ্ডকায়িত করা যায় না, সমান খণ্ডে ভাগ করা যায় না। যেমন আমি যদি চিন্তা করি একটা তেলাপোকা, তেলাপোকার মাথা এবং হচ্ছে বক্ষ, উদর, এই তিনটা ভাগে ভাগ করা যায়। মাথার সাথে এটাও খণ্ডকায়িত কিন্তু সমান না। খণ্ডকায়নের পরে আমরা লাস্ট যে ভিত্তি সেটা হচ্ছে সিলম বা সিলমের উপস্থিতি। এটা হচ্ছে লাস্ট 4 নাম্বার ভিত্তি, যেটা নিয়ে আজকে আমরা পড়বো, ক্লাসের শেষ টপিক। তো সিলম শব্দের অর্থ হচ্ছে দেহগহ্বর। দেহগহ্বর এটা হচ্ছে, আমরা যদি চিন্তা করি আমাদের মুখ থেকে পায়ুপথ পর্যন্ত ভেতর দিয়ে একটা একক গহ্বর আছে, সেটাই হচ্ছে বলবো আমরা সিলম। তো প্রাণী জগতে অনেক প্রাণী আছে যাদের দেহে কোনো সিলম নাই, অর্থাৎ তাদের ডাইজেস্টিভ সিস্টেমটা খুব সুন্দরভাবে সুগঠিত না। যেমন জেলিফিশ, জেলিফিশ যারা দেখেছো অথবা স্পঞ্জ টাইপের যদি কিছু দেখে থাকো, সেটা দেখবো যে পুরোটাই হচ্ছে ভেতরে নালী সিস্টেম, একক কোনো গহ্বর নাই। দেহ গহ্বরটা যদি চিন্তা করি, দেহের মাঝ বরাবর এরকম একটা গহ্বরটাকে বলা হয় হচ্ছে সিলম। অ্যাসিলমের প্রাণী অর্থাৎ যাদের দেহের ভেতরে কোনো একক গহ্বর নাই। উদাহরণস্বরূপ আমরা জেলিফিশ চিন্তা করতে পারি, কোনো গহ্বর নেই। কিছু কিছু প্রাণীর দেহে দেখা যায় যে এদের গহ্বর নেই, কিন্তু প্রয়োজন অনুসারে এরা গহ্বর তৈরি করে, অনেকটা সিউডোপোডিয়ার মতো গহ্বরটা হয়। অর্থাৎ তাদের দেহের ভিতরে গহ্বর নেই, যদি মাঝ বরাবর আমরা ভাগ করি দেখা যায় যে প্রয়োজন অনুসারে তারা এই গহ্বরটা তৈরি করতেছে। এই ধরনের গহ্বরকে বলা হয় অপ্রকৃত গহ্বর বা সিউডোসিলম। অপ্রকৃত বা মিথ্যা, এটাকে ইংলিশে বলে সিউডোসিলম।
বা অপ্রকৃত গহ্বর। কেঁচো কৃমির পেটের ভেতরে যদি চিন্তা করি, এদের ভেতরে ঠিক এরকম অপ্রকৃত গহ্বর বা সিউডোসিলম লক্ষ্য করা যায়। এরপরে 3 নম্বর যেটা প্রকৃত সিলোমেট প্রাণী। উন্নত ম্যাক্সিমাম প্রাণীর ক্ষেত্রেই এই প্রকৃত একটা সিলোম থাকে। যেমন আমরা যেহেতু সৃষ্টির সেরা জীব, আমাদের মুখ থেকে পায়ুপথ পর্যন্ত সুন্দর একটা ডাইজেস্টিভ সিস্টেম আছে, যা কিনা প্রকৃত সিলোমের জন্যই সম্ভব হয়েছে। এই কারণে করডাটা পর্বের সবচেয়ে উন্নত শ্রেণীর প্রাণী, তাদের ভেতরে প্রকৃত সিলম রয়েছে। অর্থাৎ দেহ যদি চিন্তা করি মাঝ বরাবর, মাঝখানে একটা প্রকৃত সিলম দেখতে পাবো বা প্রকৃত গহ্বর, দেহ গহ্বর দেখতে পাবো। তো এটার উপর এই সিলমের উপর সিলম বা গহ্বরের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে 3টা ভাগে ভাগ করা যায়, 3টা শ্রেণীর ভিত্তিতে। একটা হচ্ছে অ্যাসিলোমেট প্রাণী, যেটার দেহে কোনো গহ্বর প্রকৃতপক্ষে নেই। অপ্রকৃত সিলোমেট, যাদের ক্ষেত্রে গহ্বর নেই কিন্তু প্রয়োজন অনুসারে তারা অপ্রকৃত কিছু গহ্বর তৈরি করতে পারে, যেটা প্রয়োজন যখন শেষ তখন সেই গহ্বরটা আর থাকে না। এই কারণে এটাকে সিউডোসিলোমেট প্রাণীও বলা হয়। আর যেটা সবচেয়ে উন্নত শ্রেণীর প্রাণী, সেটা হচ্ছে প্রকৃত সিলোমেট প্রাণী বা করডাটা পর্বের ম্যাক্সিমাম প্রাণী দেখা যায় যে প্রকৃত সিলম বিশিষ্ট প্রাণী। মানুষ হিসেবেও আমরা উদাহরণ দিতে পারি, আমাদের মুখ থেকে পায়ুপথ পর্যন্ত সুন্দর একটা গহ্বর আছে এবং এটা প্রকৃত গহ্বর। আচ্ছা, এই হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো। অনেকগুলো আরো ভিত্তি তোমাদের বইতে দেওয়া আছে। তো এই 4টা হচ্ছে প্রধানত আমরা পড়তে পারি, বাকিগুলো তোমরা বাসায় পড়বে এবং এগুলোও পড়বে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো সবাই সুস্থ থাকো, করোনা সিচুয়েশনে বাসায় থাকো এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।